চুরি হয়েছিল আপনাদের ভরসায়। এখন পাওয়া গেল শামীম ভাই, আপনারা ওনারাও যদি দেয়নি, কিন্তু কিন্তু ওনাদেরটা ওনারা গ্রেড পেয়েছেন। আমরা ফুল সেমিস্টারে 0। এবং এটা আমি মানে এক সেন্সে পলাশ, আমি তখন নতুন টিচার ছিলাম বুয়েটে, আমার আমি মনে কিন্তু আছে। ফাইট করেছিলাম যে না, লেট লেট, হ্যাঁ লেট না। না আমাদের ক্লাস টিচার বলেছিল একটা পার্সেন্টেজ কাটবে। শোনো শোনো, আমরা থিসিস জমা দিইনি, হ্যাঁ এটা অনেক ঘটনা, এটা বলবো না, বাট তোমরাও দেয় না। কিন্তু আমাদের ব্যাচ থেকে তোমাদের ব্যাচ থেকে অনেক আর্কিটেক্ট ভালো ভালো বাইরেছে, রাইট রাইট। রফিক, তুমি, বিকাশ, মিনাজ, কত আমাদের ব্যাচ থেকে তো অনেক রকম বাইরেছে আর্কিটেক্ট প্লাস এডুকেশনিস্ট। তার মানে এই না যে তোমরা এই ট্রিকটা ফলো করো, বিকজ আমি বলি যে আই স্টিল রিগ্রেট এই জমা না দেওয়াটা। ওই সময় জোশে করতাম, কিন্তু জমা দিলে অন্যরকম ঘটনা হতো। আমার ডিজাইনটা আমি বুঝাইতে পারতাম, আমার আমার প্রজেক্টটা আমি বুঝাতে পারতাম। আমাদেরকে নাম্বার দেওয়া হয়েছিল, আমি পাইছিলাম 44, কিন্তু আমি যদি জুরিতে দাঁড়াতাম আমি 75 নিয়ে বেরোতাম, অবশ্যই। যাই হোক, আমার প্রশ্নতে আসি। 37 ইয়ার্স পড়াই, 37 ইয়ার্স, সেই ড্রাফটিং আমল থেকে এই এখন এআই আমল পর্যন্ত। সো আই হ্যাভ সিন আ লট অফ থিংস। আমার প্রশ্নটা হলো বাট ক্রিয়েটিভিটি, স্টুডেন্টের কাজ দেখে আসতেছি। কোনো কোনো ক্ষেত্রে দেখি যে একটা স্টুডেন্ট প্রথমেই একটা জিনিস করবে, রাইট থিং, আর অনেকে করে সময় নিয়ে আস্তে আস্তে ব্লুম করে। কোনো কোনো ক্ষেত্রে একটা আইডিয়া ধরে ওটাকে ব্লুম করায়, কিংবা আইডিয়া চেঞ্জ চেঞ্জ করতে 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 একটা হয়। তো আমার প্রশ্ন তোমার কাছে, ক্রিয়েটিভিটিটা জিনিসটা কি? এটা এটা কি স্পার্ক, নাকি এটা প্রসেস, নাকি এটা চর্চা? প্রথম হচ্ছে চর্চা। প্রথম হচ্ছে চর্চা। চর্চা ছাড়া কোনো কিছু হবে না, সুরও ঠিক হবে না, স্বরও ঠিক হবে না। প্রথম চর্চাটা এই কারণেই, এই চর্চার কারণেই কিন্তু স্পার্কটা হয়। আর যখন চর্চা কম থাকে তখন প্রসেসের মাধ্যমে যেতে হয়। আমাকে যদি একটা বিল্ডিং ডিজাইন করতে দেওয়া হয় আজকে, আমি জানি কি কি করতে হবে, আমার জানা আছে কি কি গ্রিড হবে। দেন আই স্টার্ট ডুইং ওয়ান বেসিক ফ্রেম, একটা ফুটপ্রিন্টের মতন, কোথায় করতে হবে কি হবে। দেন আই গো ফর ভিজুয়ালাইজেশন। ওইখানে আমি অনেক টানাটানি করি, এইটা চেঞ্জ করি ওইটা চেঞ্জ করি, কিন্তু আমার মাথার মধ্যে কিন্তু ওটা কাজ করছে প্যারালাল, দ্য গ্রামার, ওগুলো। তো চর্চাটা তো করতে হবে, দুই ধরনেরই আছে। আমি পারি নাই কখনো আসলে এইভাবে চর্চা করে ঘষে 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 একটাকে অনেক জায়গায় নিয়ে যেতে। আমার যদি না হয়েছে, আমি খালি টেবিল স্যারকে বুঝিয়েছি, ফারুক খান স্যারকে, খালি টেবিল স্যার আমি এখানে এটা করতে চাই, এটা এখানে করতে চাই, কারণ আমার তো অলরেডি ফুটিং স্যারদের মাথায় হয়ে গেছে, তখন স্যাররা ধরে নিচ্ছে ও ভালোই করবে। তো সেইভাবে খালি টেবিলও বুঝিয়ে দিয়েছি, স্যার আমি এখানে এটা করতে চাই, ওইখানে এটা করতে চাই, উইদাউট এনিথিং। কিন্তু আমার মাথায় তো আসলে কিছু ছিল না। ক্লিক না করা পর্যন্ত, যেটাকে আপনি স্পার্ক বলছেন, আমি হয়তো ক্লিক বলছি, ক্লিক না করা পর্যন্ত এখনো আমি কোনো কাজ করতে পারি না। সেই ক্লিকটা হয়তো টেবিলে বসেই হয়, কোনো সময় 2 মাসেও হয় না, তখন ক্লায়েন্ট একটু বিরক্ত হয়। কিন্তু মানে চর্চাটার মাধ্যমেই সেটা করতে হবে। চর্চা করলেই আমি একবারে নি স্বরটা, সে একটা স্কেলে আমি নি একবারে ধরতে পারবো কিনা, নাহলে যে পারে না একবারে নিতে যেতে, সে তার সারে গামা বাধা নিতে যাবে। কথাটা বোঝা গেছে? বা আমি আমি বলছি যে আমার জি শার্প বা এ শার্পে গিয়ে আমি একবারে রেতে যাব, মিউজিক দিয়ে বোঝাচ্ছি। অনেকে একবারে রেতে যে নোটটা ধরতে পারবে, একবারে ধা বলতে পারবে, বা কোমল ধা একবারে বলতে পারবে, সেটা চর্চার কারণ। আর যে পারবে না তাকে অবশ্যই সা রে গা মা পা ধা নি করে যেতে হবে। বললাম ক্লিক কিংবা স্পার্ক, স্টুডেন্টদের কাজ আমি যখন দেখি, এই ওটা তো সময় নাই, সময় বাধা, এর মধ্যে একটা জিনিস করতে হবে, করতে হবে। হ্যাঁ, এখন তোমার সেই বন্ধুর মতো একটার পর একটা ফেলে দিলে তো হবে না, করতে হবে, টাইম বাধা, তোমারও তো ক্লায়েন্টের টাইম বাধা, যে এই সময়ের মধ্যে একটা জিনিস করতে হবে। তো আমার আমার মনে হয় যে ক্রিয়েটিভ এবিলিটি কিংবা একটা জিনিস করার মধ্যে আমি যেটা দেখে আসছি, একটা বলি যে চর্চা, হ্যাঁ চর্চা ইজ ফাইন।
এবং আরেকটা হলো the ability to understand the student point of view that this is correct, right? এবং when that is correct, তখন টিচার যাই বলুক না কেন ওটাই করা উচিত। ওকে, তো আমার স্টুডেন্টের কাছে এটাই বলার যে keep trying, keep time in mind, you have to produce something, be practical, যেটা বললো ক্লায়েন্ট যেটা চায়, বি প্র্যাকটিক্যাল, এবং তার মধ্যে কিভাবে একটা জিনিস অ্যাকসেপ্টেবল জিনিস করতে হবে এটার ট্রিকটা তোমাকে শিখতে হবে। there is a trick to it also, there is a logic, there is a trick, there is a mathematics to that also, হ্যাঁ, ওইটা শিখতে হবে। আমি তোমার কাজে যেটা দেখে আসছি, তোমার কাজে দেখেছি, আমার মনে হয় যে you are first of all an artist, আর্টিস্ট হওয়ার ইচ্ছা ইউ স্টিল অ্যান আর্টিস্ট। হ্যাঁ, অ্যাজ এ ম্যাটার ফ্যাক্ট আমরা বলি যে আর্টিস্ট এই সেন্সে আমি ম্যাডামের সঙ্গে মাঝে মাঝে আলাপ করি যে বাংলাদেশের আর্ট, আমার মনে হয় যে বাংলাদেশে যারা ছবি আঁকে আর্টিস্ট, ইউ আর দ্য বেস্ট। না না, সিরিয়াসলি আই থিঙ্ক পলাশের আঁকা ইজ বাংলাদেশে কন্টেম্পোরারি বেস্ট। না না, এটা বেস্ট। এগুলা আমাকে বেশি আদর না করে। না 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 না, honestly, এই কথা কেউ বিশ্বাস করবে না এটা বললে। না না না, অনেস্টলি তুমি যে তোমার ছবি দেখি কোথায়, ফোনে দেখি, তুমি যখন মানুষকে বার্থডে গ্রিটিং, আপনার গ্রেডিং কাটা হলো। তুমি যখন বার্থডে গ্রিটিং দাও কাউকে ফেসবুকে, একটা ছবি দাও না, ওইখানেই দেখি বেশি। ছবির সাইজ আমি কিন্তু জানি না, আমাকে ম্যাডাম বললো যে বেশি বড় না, বাট আমি জানি না। হ্যাঁ, খুব বাট সুন্দর। প্লাস আরেকটা হলো যে আমি বাংলাদেশের কন্টেম্পোরারি আর্ট দেখি, তো সেই ক্ষেত্রে বলছি আমার তো একটা দিন পরে একটা জাজমেন্টের অবস্থা আছে, তাই না? তো দেখতে হ্যাঁ, বলে না, আমি আরেকজনের নাম অ্যাড করতে চাই, আহসানুল্লাহ মজুমদার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কোনোভাবে বিশ্বাস করার মতন কথা বলেননি। কারণ হচ্ছে এটা বলার ফলে এই কথা যদি আর্টিস্টদের কানে যায়, আমাকে কোন রকম তারা তাদের দলে নিয়েছে, হ্যাঁ, এখান থেকে বের করে দিবে। না আমি এটা বলবো না প্লিজ প্লিজ, আপনি এটা বললে এটা সত্যি বলতে কথা নয়, আসুন, বলতে এটা আসুন। সত্যি কথা নয়। আমি আরেকটু বলি, আসলে আমরা ওই যে স্টুডেন্টদের জন্য বলি, ক্লায়েন্ট হ্যান্ডলিং ইজ অ্যান আর্ট, টিচার হ্যান্ডলিং ইজ অলসো অ্যান আর্ট। কি এই কথা প্রথম দিন বলে না, বেড়াল মারতে হয়, বেড়ালটা প্রথম দিনই তোমরা পার হয়ে চলে আসছো, প্রথম দিন বেড়াল মারতে হয়। প্রথম প্রজেক্টে বেড়াল মারার পরে মানে আমি আর্কিটেকচার এটা কিছু করে নাই, বায়োসিটি ইজ দেয়ার। একটা ভালো স্টুডেন্ট 3 বছর ভালো করছে, একটা প্রজেক্টে খারাপ করছে, টিচার তাকে কিন্তু খারাপ দেবে না, দে উইল কনসিডার ইট অ্যাজ অ্যান অ্যাক্সিডেন্ট, কোনো একটা অসুবিধা। তো সেই সব কিছুর পরে আমি বলছি যে আসলে সিনসিয়ারিটি থাকতে হবে, ভাটায় ফেলবো এই কনসেপ্টে যাওয়ার দরকার নাই। কনসেপ্ট, আমি আগে বলছি কনসেপ্ট জিনিসটা আমি বুঝলাম না আসলে। কনসেপ্ট তোমাদের প্রজেক্টে হইতে পারে, কিছু কিছু প্রজেক্টে অনেকটা হাই রাইজের যদি কনসেপ্ট জিজ্ঞেস করো কি হবে, কনসেপ্ট হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, ইট ইস ওরিয়েন্টেশন, এটা ক্লাইমেটিক কনসিডারেশন, এটা সাস্টেনেবিলিটি, হ্যাঁ, এগুলা কনসেপ্ট বা স্ট্রাকচারাল বিল্ডেবিলিটি, এগুলো ইম্পর্টেন্ট। বাট তারপরেও স্টুডেন্ট লাইফে আমরা কিছু কিছু নোমেনক্লেচার থাকে, এগুলো আমরা চাই জানতে, হ্যাঁ, ওইটা নিয়ম মেনে ওটা করতে হবে, কিন্তু সেটা জন্য মরে গেলে চলবে না, ওটা দিয়ে আর্ট দিয়ে ওটাকে ওভারকাম করতে হবে। আর্ট অফ হ্যান্ডলিং থিংস, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা ট্রিক বলবো না, আর্ট বলি, আর্ট অফ হ্যান্ডলিং থিংস, এটাও কিন্তু একটা আর্ট। আসলে আর্ট তো অনেক উপরের জায়গায় থাকে, ট্রিক্স ট্রুথস সায়েন্স টাইন্স সবকিছুর উপরে আর্টস, তো সেই আর্টটা আমাদের জানতে হবে। থ্যাংক ইউ। রেজা কিছু অ্যাড করবে? তাহলে আমরা শেষ করে দিচ্ছি। আসলে আমার বলা দরকার এই কারণে, আমি বোধহয় সবচেয়ে সৌভাগ্যবান একজন, পলাশ ভাইয়ের একেবারে কাছে থেকে আমি তার কাজের ধারা দেখি, তো সেইটা খুব নিবিড়ভাবে দেখি, শুধু যে ডিজাইন করা দেখি তাই না। উনি যখন আমরা একসাথে গান করি, উনি যখন চর্চা করেন বা উনি গান করেন, উনি যখন ছবি আঁকেন, উনি যখন অবসরে থাকেন, মানে অনেকখানি সময় আমি তার কাছাকাছি থেকে দেখি। তো সব মিলিয়ে আমি বললে অনেক লম্বা হয়ে যাবে, অত বড় আমি আবার বলতেও পারি, বলতে গেলে সময় নিয়ে নেবে, এই জন্য আমার মাইক্রোফোন আজকাল কম ধরি, অনেকে ভয় পাই যে রেজা ধরেছে। তো পলাশ ভাইকে আমি দেখেছি যে তিনি ঘুম থেকে ভাঙা থেকে ঘুমানো পর্যন্ত, এবং মনে হয় ঘুমের মধ্যেও, মনে হয় না অবশ্যই, উনিও বলেছেন স্বপ্নেও উনি অনেক কিছু ক্রিয়েটিভ জিনিস ওনার মাথায় চলতে থাকে। ওনার অফিস, তার আমাদের অফিস সেই রকম না, আমাদের অফিসে সেই রকম একটা
শিল্পময় একটা আবেশ আছে। তো উনি যখন ক্লায়েন্টের সাথে কথা বলেন তখন উনি কিন্তু কথার ফাঁকে ফাঁকে ডুডল করেন, সেইগুলোরও ওনার এক্সিবিশন হয়েছে। প্রতি মুহূর্তেই চিন্তা করেন। তার মানে হচ্ছে একজন আর্কিটেক্টের শুধুই যে তার হিডেন জিওমেট্রি নিয়ে কাজ করেন, অনেক টেকনিক আছে বলার ভাই, সেগুলো বলতে গেলে আরো অনেক বলা যায়, কিন্তু সবসময় উনি একটা শিল্পময়তার মতন সময় কাটান। ক্লায়েন্টের সাথে যখন কথা বলেন, যখন উনি ডিজাইন করেন, যখন উনি গান করেন, সবকিছুর সাথে একটা যোগসূত্র আছে। তার টোটাল লাইফ স্টাইলের মধ্যে তার একটা, তো তাতে হয় কি ডিজাইন ওনার জন্য খুব সহজ, আমাদের দূরে থেকে দেখলে মনে হয় এটা কি একটা ম্যাজিক কিনা। তো সেই জন্য ওই ওই ব্যাপারটা সবার জন্য অত সহজ না, তো পলাশ ভাইয়ের জন্য হয়ে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস বলি যে পলাশ ভাইয়ের ছবির কথা, পলাশ ভাইকে কিন্তু আর্টিস্টরা খুবই তাদের কাছে পেয়ে খুবই গৌরবান্বিত। এবং পলাশ ভাইয়ের উনি যেটা বললেন ফুয়াদ ভাই, যে পলাশ ভাইয়ের এই চিত্রকর্ম অবশ্যই আমাদের ধারার থেকে একটু ভিন্ন, হঠাৎ করেই চোখে পড়ে। সেই জন্য বেশ বলতে পারাটা অসুবিধা হয় না, বেশ বলা যায় একদিক থেকে। তো সেই জন্য উনি তাই বলেছেন, এবং আমার মনে হয় শিল্পীরাও সেভাবেই নেন যে তিনি আসলেই খুব ভালো ছবি আঁকেন, তার ছবি আঁকার মান ওই পর্যায়ে। ধন্যবাদ। থ্যাংক ইউ রেজা, থ্যাংক ইউ পলাশ। তোমরা তো শুনলে, স্টুডেন্টদের বলছি আর্কিটেক্টরাও নিতে পারেন। পলাশের সেই প্রেজেন্টেশনের রং থেকে, গানের রাগের রং থেকে, কবিতার রং থেকে, পেন্টিং দেখে নিও, অনেক আছে, ফেসবুকে আছে, অনেক জায়গায় আছে, এক্সিবিশনে অনেক হয়েছে। তো সেগুলো থেকে উৎসাহ নিয়ে শয়নে স্বপনে ঘুমে জাগরণে আর্টিস্ট থাকবে। থ্যাংক ইউ পলাশ। আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচার, ব্র্যাক ইউনিভার্সিটিকে আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য, বিশেষ করে শ্যামা ম্যাডাম, ফুয়াদ স্যার। হ্যাঁ, আমার কাছে না ইন্টারঅ্যাক্টিভ সেশন বেটার লাগে, আমার উপরে চাপ কম হয়, তাহলে আমি অন্য কাজ করতে পারি। নাহলে প্রেজেন্টেশন বানানো কিন্তু বেশ কষ্টের। হ্যাঁ, কষ্টের মানে না না না, আমার জিনিস কেউ বানাতে পারলে তো হয়েই যেত, কেউ পারবে না, এটা আমৃত্যু পারবে না, এটা সমস্যা আছে, কারণ সব ডেটাবেস আমার কাছে, তো ওদের জন্মের আগের থেকে ডেটা। তো সেই জন্য বলছি যে এরকম ইন্টারঅ্যাক্টিভ সেশন আই লাভ টু মানে ডেলিভার, যে শুধু প্রশ্ন উত্তর বাসা থেকে লিখে নিয়ে আসবো, তাহলেও খুব ভালো লাগে আমার কাছে। সেটাতে আমি অনেক ইমপ্রম্পটু কথা বলতে পারি, আমার ভেতরের কথা, মনের কথাগুলো বলতে পারি। এবং এটা ভালো লাগলো সেশনটা, সবার সাথে কথা বলে, যে কোনো ধরনের। আমি খুব খোলামেলা কথা বলি, ওই সেটাতে খুব বিটার টাং, অনেকে বলে বিটার টাং, কিন্তু আসলে একটা সত্য কথা, সেটাকে আপনি অপ্রিয় সত্য। এই যে বললাম যে কনসেপ্ট, এই কনসেপ্টে চলে কত রাত্রে ঘুমাইতে পারি না এই স্টুডেন্ট লাইফে, কনসেপ্ট হয় না। হ্যাঁ, কি বলবো স্যারকে গিয়ে। তো তোমরা এখন অনেক কনভার্সেন্ট, অনেক কথা বলতে পারো, আমরা কিন্তু ভয়ে জুরিতে দাঁড়াই নাই, মানে ফেইন্ট হয়ে যায় জুরিতে, এরকম জুরি হতো, এরকম মানে আমরা বলতাম কোপাচ্ছে। হ্যাঁ, কোপাচ্ছে মানে ফেন্ট, 3-4 জন ফেন্ট। কাদের ক্লাসে? তোমাদের পরের ব্যাচে 4 জন ফেন্ট অন স্পট। তা আমরা সেই ভয়ে যাইনি। আমার ডিফারেন্স হচ্ছে ফার্স্টের সাথে 10 মার্কসের, মানে আমি দাঁড়ালেই ফার্স্ট ক্লাস ফার্স্ট হতাম, কিন্তু তাতে কোনো আসে যায় না। ওটা এখন ভুলে গেছি, ফার্স্ট ক্লাস ফার্স্ট না ফার্স্ট ক্লাস সেকেন্ড, উই ডোন্ট কনসিডার। কি করছি এখন সেটা ইম্পর্টেন্ট। ধন্যবাদ সবাইকে ওয়ান্স এগেন আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য। আমার অফিসের সবাই আসছে, ওরা দেখছে, ওরা কিন্তু আমার সাথী, আমার চলার সাথী, এর মধ্যে কিছু বড় সাথী আছে আর বেশিরভাগই ছোট সাথী। ধন্যবাদ সবাইকে, শুভ সন্ধ্যা। ধন্যবাদ পলাশের আত্মীয় স্বজন, ছেলের বউ, ভাইয়ের ছেলে, সবাই এই লাইনেই আসছেন, অফিসের সবাই এসছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। একটু ফ্যামিলিতে এখন 8 জন আর্কিটেক্ট আছেন, তো স্থাপত্য ভালোবাসেন। আচ্ছা, সবার জন্য চা নাস্তা আছে, একটু খেয়ে যাবেন। আর পলাশকে বলছি আমরা এরকম ডিসকাশন সেশনই করবো, বারবার আসবে।